গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, জোয়ারের পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত, নৌযান চলাচল বন্ধ। ভারী বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় ৫,০০০-এর বেশি বাসিন্দা, ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। সিলেট ও দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও বিএসএফ এর পুশিন, ৩৪ জনকে আটক করে তথ্য যাচাই বাছাই বিজিবির। নিষিদ্ধের পরও পলিথিন শপিং ব্যাগে সয়লাব চট্টগ্রাম নগরী, বর্জ্য ব্যবস্থাপনা বাধাগ্রস্ত, জনসচেতনতায় গুরুত্ব প্রশাসনের। এবং কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জায়গায় জমে উঠেছে পশু বেচাকেনা, হাটে হাটে ঘুরছেন ব্যাপারীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। টানা বৃষ্টিতে পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিঝুম দ্বীপ। পটুয়াখালীতে ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, উত্তাল হয়ে উঠেছে সাগর, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিচু এলাকা। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অস্বাভাবিক জোয়ারে নদী তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা। গতকালকে বৃষ্টি কম ছিল, আজকের বৃষ্টি সকাল হইতেই অনেক বৃষ্টি। কাজের সন্ধানে বাইরে ছিলাম, এখন কাজকর্ম নাই, এই দাঁড়াই রয়েছি এই খাওয়াঘাট। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। আমরা এখন বর্তমানে এই লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। বৈরী আবহাওয়ার কারণে ২ নম্বর সিগন্যাল চলতেছে অভ্যন্তরীণ নদী বন্দরে, এবং সেই ক্ষেত্রে আমাদের লঞ্চ চলাচল স্বাভাবিক থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণেই বাস্তবিকতা বিবেচনায় সমস্ত অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌর শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চরমার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বৃষ্টির কারণে আমরা কাজ কামে বাইরে যেতে পারতেছি না, তাতে আমরা অনেক ভোগান্তিতে পড়েছি। বাইরে যাওয়া যাচ্ছে না, মানুষ কষ্টে অতিবাহিত করছে। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? কিন্তু এখন যে লক্ষ্মীপুরে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি না হলেও গতকাল রাত ধরেই আমরা দেখেছি লক্ষ্মীপুরের যে পুরো জেলা জুড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। এখনো কিন্তু আমি যেখানে রয়েছি এখানে বৃষ্টি রয়েছে, তবে লক্ষ্মীপুর ভোলা যে নৌরা ঘাট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল, ফেরি বা অন্যান্য যে ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা আজকে দেখেছি, এখন আমি যেখানে রয়েছি এটি কমলার উপজেলার যে মাতাব্বর হাট এলাকায়, এখানে বিশাল যে বেড়ি বাঁধটি রয়েছে, এই বেড়ি বাঁধ কিন্তু উত্তাল যে মেঘনার ঢেউ, এই ঢেউর সাথে কিন্তু বেড়ি বাঁধটি পুরোপুরি আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এবং কিছু কিছু এলাকা আমরা দেখেছি বেড়ি বাঁধের যে আশপাশে কিন্তু পানি লোকালয়ে ঢুকে পড়েছে, অনেক ঘর বাড়ি কিন্তু পানিতে তলিয়ে রয়েছে, এটা দেখেছি আমরা। এর বাইরে কিন্তু এই যে ৩,১০০ কোটি টাকার যে রক্ষা বাঁধে ৩১ কিলোমিটার যে বেড়িবাঁধ চলছে, সেই বেড়িবাঁধে কিন্তু কাজ চলমান থাকলেও কিন্তু এখানকার স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যে এক ধরনের
আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা বলছে এইখানে যে এই মাতাব্বর হাটে যেখানে বেড়িবাঁধটি রয়েছে এখানে কিন্তু ব্লক না ফেলানোর কারণে কিন্তু পুরোপুরি বাঁধটি কিন্তু এখন অরক্ষিত হয়ে পড়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই বাঁধটি কিন্তু আমরা যেটি এখানকার স্থানীয় এলাকাবাসী বলছে সেটি কিন্তু তারা হয়তো ভেঙে বিলীন হয়ে যেতে পারে, এমনটি এখানকার যে এলাকাবাসী বলছেন। তবে আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি তার সাথে কথা বলেছি, নাহিদুজ্জামান। তিনি বলছেন যে চলমান যে কাজ সে কাজ কিন্তু চলমান রয়েছে এবং 31 কিলোমিটার যে কাজের যে প্রকল্প 97 প্রকল্পে কিন্তু কাজ চলছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন যে অস্বাভাবিক যে জোয়ারের পানি এই জোয়ারের পানির কারণে কিন্তু পুরো বাড়তি আমরা দেখেছি কিন্তু ভাঙ্গনের মধ্যে রয়েছে। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের রামগতি বা কমলনগর যে এলাকা রয়েছে সেখানে কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে। পাশাপাশি এখানকার যারা এই নদী পাড়ায় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে বাঁধটি নির্মাণ করা দরকার সেটি যেন শেষ করা হয়, এমনটি জানিয়েছেন। তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া যে সতর্কীকরণ অফিসের তথ্য অনুযায়ী 52 যে মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যদি এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি আগামী 1 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে, এমনটি যে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ বসু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা বারবারই কিন্তু এখানে কথা বলেছি, এখানকার যে মাতাব্বর হাট যে এলাকা রয়েছে ইতিমধ্যে এখানে বিভিন্ন এলাকায় কিন্তু পানি লোকালে ঢুকছে, কিন্তু ঘর বাড়ি যে তলিয়ে গেছে এবং যে চরমাটিন রয়েছে সেখানে কিন্তু একটি রাস্তা ইতিমধ্যে ভেঙে গেছে পানির তোড়ে, অর্থাৎ এই যে অস্বাভাবিক যে জোয়ারের পানি সেটি কিন্তু একদম উত্তাল রয়েছে আমরা এমনটি দেখতে পেয়েছি এই মেঘনা নদীতে। এর বাইরেও কিন্তু আমরা এখানকার যে শুরু যে কমলনগর বা রামগতি প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা দেখেছি এখন যে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে, এটি আগামী 1 তারিখ পর্যন্ত চলমান থাকবে এমনটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে এখানকার যে পানির যে তোড় মানে অত্যন্ত কিন্তু প্রচন্ড আকারে কিন্তু এখানে ঢেউ আসছে এবং এই ঢেউ আসার কারণে কিন্তু এই যে বেড়িবাঁধটি রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই স্রোতের সাথে সাথে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে কমলনগর যে মাতাব্বর হাট রয়েছে বা রামগতির বিভিন্ন এলাকা রয়েছে, জমিদার হাট রয়েছে, সেখানে কিন্তু ভাঙন কিন্তু ভয়াবহতা আকার ধারণ করেছে, এমনটা আমরা এখানে দেখতে পেয়েছি। তবে বৃষ্টি এখন না থাকলেও কিন্তু বৃষ্টি যে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে আরও 2 দিন দমকা বাতাস, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরে 3 নম্বর এবং অভ্যন্তরীণ নৌ রুটে 2 নম্বর সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে ঢাকায় গত রাত থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 91 মিলিমিটার, কক্সবাজারে 76, নোয়াখালীর হাতিয়ায় 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, যা আজ সকাল 9টায় নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে ভারী থেকে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে আজকে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অফিস কি বলছে, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে? দেখুন, বরিশালে গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় 70.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো কোনো ঝড়ো হাওয়া ছিল না, কিছু হাওয়া ছিল। আর যেটি হচ্ছে যে নদী একদম শান্ত রয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে জাস্ট নাও আমরা যদি বলি যে নিম্নচাপটি শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর ওই উপকূলটা অতিক্রম করছে এবং সুন্দরবন ঘেঁষে সে ভারতের সাগর উপকূল গিয়ে আঘাত হানবে বা এখন থেকে আঘাত হানা শুরু করছে। খুব একটা গায়ে জোর নেই। যেটি রয়েছে সেটি হলো যে 50 থেকে 60 কিলোমিটার দমকা হলেও হতে পারে, এর চেয়ে কম বেশির মধ্যে থাকবে। এদিকে ওরা যেটা বলছে যে এই মুহূর্তে সাধারণত একটা ক্ষিপ্র ঝড় হওয়ার কথা। মে মাসের স্ট্যাটিস্টিক যদি দেখা যায় তাহলে আমরা দেখি যে এর আগেও ইয়াস এবং রিমেল এরা কিন্তু খুব ক্ষিপ্র গতিতে আঘাত এনেছিল এবং পানির তাণ্ডব দেখিয়েছিল। এবছরে সেটি নয়। মূল কারণটি হচ্ছে যে বর্ষা মৌসুম শুরু হওয়ার কথা এই অঞ্চলে আষাঢ় শ্রাবণ মাসে,
সেটি এবার হয়ে গেছে জ্যৈষ্ঠের ফার্স্ট উইকে। এই কারণে আগাম বৃষ্টি হলে যেটা হয় যে বড়সড় ধারা যেটিকে বলা হয়েছে সাহিত্যের দিকে চলে যায়, অর্থাৎ ভয় ভীতির কোনো একটা কারণ থাকে না। বরিশালে এখন বৃষ্টি নেই। তো এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত প্রায় ১১ বার বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু থামানো যায়নি। আবার কিছুক্ষণ পর নেমে গেছে। লঞ্চ আপনি দেখুন আমার পেছনে যে বরিশালের অভ্যন্তরীণ যে চলাচলকারী লঞ্চ যেগুলো রয়েছে এগুলোর আর এখন সময়ও নেই। এগুলো বিকেল ৪টা-৫টার মধ্যে চলে যাওয়ার কথা। তো এই আজকের মতো এর মানে এর যে বিষয়টা এটা জবনিকাপাত হলো, আজকে এরা আর যেতে পারবে না। আমরা যদি দেখি ঢাকার লঞ্চ দুটো দাঁড়িয়ে আছে। তো এই ঢাকার লঞ্চ দুটোতে যেই জিনিস জিজ্ঞেস করলাম যে এগুলো তো ৯টার দিকে ছাড়ার কথা। তো সেটি নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে পোর্ট অফিসার সরাসরি জানিয়েছেন যে ঢাকার লঞ্চ যতক্ষণ পর্যন্ত স্থলভাগ অতিক্রম না করবে এই নিম্নচাপটি, ততক্ষণ পর্যন্ত কোনো নৌযান কোনো ঘাট ছেড়ে যাবে না। অর্থাৎ ঘাটে যে নৌযানগুলো থাকে সেগুলো আর ছাড়তেছে না। তো এখনো বোঝা যাচ্ছে যে সম্ভাবনা নেই আরকি। ঢাকার লঞ্চ যেটি রয়েছে সেটি ছাড়ারও খুব একটা সম্ভাবনা নেই। আর আবহাওয়া অফিস আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে যে বৃষ্টি হবে, তাণ্ডব হবে না। অর্থাৎ আমরা যেটাকে বলি যে নির্ঝুম ঘুমের বৃষ্টি, দীর্ঘ বছর পর এই ১ম বরিশালবাসী গত প্রায় ১৮-২০ ঘন্টা থেকে এমন বৃষ্টি উপভোগ করলো, যেখানে পানি জমেনি খুব একটা, আর যেখানে কোনো হ্যাম্পার কোনো কিছু হয়নি। লঞ্চ যাত্রাটা এই বৃষ্টিতে সাধারণত আটকাতো না কখনো, কিন্তু এবারে অতিরিক্ত সাবধানতার জন্য আটকে দেয়া হয়েছে। এই হচ্ছে বরিশালের বৃষ্টিপাত। বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে রাঙামাটিতে। শহরের ভেদভেদী লোকনাথ মন্দির, শিমুলতলী, রূপনগর, স্বর্ণটিলা এলাকায় ঝুঁকিতে রয়েছে ৫,০০০-এর বেশি বাসিন্দা। স্থানীয়রা বলছেন এসব এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। জেলা প্রশাসন বলছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্কতা জারি করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বৃষ্টি আরও বাড়লে এসব বাসিন্দাদের তাৎক্ষণিক নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। নিচের ড্রেনটা যদি সংস্কার করা হয় তো মানুষ নিরাপদে থাকতে পারবে। আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলে, নিরাপদ স্থানে যেতে বলে। কোথায় যাব? ওখানে গেলেই তো ছোট ছোট বাচ্চাদের নিয়ে খাওয়া পড়ার অসুবিধা। এবং যেগুলো ঝুঁকিপূর্ণ স্থান আছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলো নির্ধারণের কাজ চলমান আছে। আমরা পৌরসভার পক্ষ থেকে সেগুলো পরিদর্শনও করেছি। মানুষ যাতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস না করে এই জন্য তাদেরকে আমরা বারবার তাদেরকে অনুরোধ করছি। আজও সিলেট দিনাজপুর সীমান্ত দিয়ে ৩৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করে বিএসএফ। ভোর ৫টার দিকে উপজেলার নোয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ৮ জন শিশু, ৮ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বুধবার রাতে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। এনায়েতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের তথ্য যাচাই বাছাই চলছে। নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগে সয়লাব বন্দর নগরী চট্টগ্রাম। বাজার হোক কিংবা গলি, ক্রেতা বিক্রেতা সবাই অভ্যস্ত এই নিষিদ্ধ পণ্য ব্যবহারে। এতে হুমকির মুখে নগরীর প্রাণ প্রকৃতি। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে সেবা সংস্থাগুলো। এদিকে পলিথিন ব্যবহার রোধে বিকল্পের সহজলভ্যতা বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। আর অভিযানের চেয়ে সচেতনতায় তৎপর প্রশাসন। নিষিদ্ধ হলেও থেমে নেই পলিথিন ব্যাগের ব্যবহার। চট্টগ্রামের হাটবাজারে পণ্য কেনা বেচায় ব্যবহার হচ্ছে অবাধে। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের চাহিদায় দিতে হচ্ছে পলিথিনের ব্যাগ। এছাড়া সহজ বিকল্প না থাকায় কমছে না ব্যবহার। এখন কিছু নিয়ে আসে, খালি হাতে নিয়ে আসে, ২৫০ গ্রাম দিয়ে একটা পলি ব্যাগ দাও, এখান থেকে ২৫০ গ্রাম একটা পলি ব্যাগ মানে দিতে হবে। পলি না দিলে এখন অফিস থেকে বাইর হয়েছি, এখন তো এই মুহূর্তে বাসায় যে ব্যাগ নিয়ে আসা সম্ভব না। সেই ক্ষেত্রে এখন আমার নিশ্চয় পলিটা নিতে হবে। গবেষণা বলছে নগরীতে প্রতিদিন প্রায় ৩,০০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ৪১টি ওয়ার্ডে বছরে উৎপাদিত বর্জ্যের মধ্যে ২,৫৭,০০০ টনই
পলিথিন। অপচনশীল এ বর্জ্য ব্যবস্থাপনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। যে খালগুলো আমি কাটতেছি উপরে সবই প্লাস্টিক, বিভিন্ন ধরনের বর্জ্য, এগুলো পরিষ্কার করতেছি, 2 দিন পরে ঠিক আবার নিচের থেকে সেই প্লাস্টিক উঠে আসতেছে। তো এটা দেখা যায় যে খালটা হয়তো কোনো পরিষ্কারই করা হয় না। বছরের শুরুতে প্রশাসন ও সিটি কর্পোরেশনের অভিযান চললেও বর্তমানে তা স্থবির অবস্থায়। কর্তৃপক্ষ বলছে সচেতনতাকে গুরুত্ব দিয়ে বাড়ানো হবে অভিযান। আসলে সাধারণ জনগণকে যতদিন পর্যন্ত সচেতন না হবে তো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। রাষ্ট্র একা দায়িত্ব নেবে তা না, পাশাপাশি যারা জেনারেল পিপল আছে তাদেরকেও সচেতন হতে হবে। নগরবাসীর সচেতনতা আর সহজ বিকল্প ছাড়া এই দূষণ থেকে মুক্তি মিলবে না বলছেন পরিবেশবিদরা। এই বিকল্প পণ্যটা সহনীয় দামের মধ্যে যত দ্রুত বাজারে আনা যাবে, যত বেশি পরিমাণে বাজারে আনা যাবে তত মঙ্গল হবে। সেটা পাটজাত হোক অথবা ধানের খড়জাত হোক অথবা আখের চোবড়া থেকে হোক অথবা কলা গাছের চোবড়া থেকে হোক। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নালা নর্দমা, খাল এবং জলাশয়ে জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী। পাশাপাশি দূষিত হচ্ছে কর্ণফুলী নদী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী নগরকুমারী হাট। দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি হাটে বেচাকেনা হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার। এদিকে চাঁদপুরে 4,000 খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত আছে 65,000 গবাদি পশু। চাহিদার তুলনায় 14,000 পশু কম থাকলেও মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করবেন বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পঞ্চগড়ের বিভিন্ন পশুর হাটের মধ্যে বোদা উপজেলার নগরকুমারী হাটটি সবচেয়ে বড়। স্থানীয়রা ছাড়াও পাশের ঠাকুরগাঁও নীলফামারী থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে। বড় আকারের কোরবানির গরু তোলেন স্থানীয় খামারিরা। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার ব্যাপারীরাও এই হাট থেকে গরু কিনে নিয়ে স্থানীয় হাটে বিক্রি করেন। প্রতি হাটবারই বিক্রি হয় 5 থেকে 7 কোটি টাকার পশু। এই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় হাট এটা। এখানে ভালো বেচা কিনা হয়, পশু ও গরুর বাইর হয়, পাইকার এখানে ভালোই আছে। বলকালগি থেকে আসছি, এখান থেকে বোদা বাজার থেকে নিয়ে চট্টগ্রাম বিক্রি করবো এগুলা। এখান থেকে আজকে 5টা গরু কিনলাম। কোরবানি উপলক্ষে চাঁদপুরে গবাদি পশু বিক্রির জন্য 2 শতাধিক স্থান ইজারা দিয়েছে প্রশাসন। বিভিন্ন হাটে শুরু হয়েছে গবাদি পশু বেচাকেনা। খামারিরা জানান, মান ধরে রাখতে কাঁচা ঘাস, খড়, ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাবার দেওয়া হচ্ছে গরুকে। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু এলে আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ইন্ডিয়ান গরু নইলে আমার সামনে ব্যবসা হবে, ইন্ডিয়ান গরু বাড়াইলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতেছে। 90% ঘাস খাওয়ায়, বাকি 10% যে দানাদার খাওয়ায় সেটা আমি নিজস্ব ভাবে ভাঙাই নিয়ে আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জেলায় 76,000 পশুর চাহিদার বিপরীতে বিভিন্ন খামারে আছে 62,000। তবে মৌসুমী ব্যবসায়ীরা অন্য জেলা থেকে এই চাহিদা পূরণ করায় সংকট হবে না বলছেন কর্মকর্তা। আমাদের প্রায় 14,000 একটা ঘাটতি আছে, তো এই ঘাটতিটা আমাদের আসলে থাকবে না। আমাদের এখানে প্রায় প্রতিটা প্রায় 500 জনের মতো খণ্ডকালীন ব্যবসায়ী আছে। আমাদের দেখা গেল যে এখানে 1 লাখের উপরেও কোরবান হতে পারে। এই যে শর্টেজটা মিনিমাইজ হয়ে যায় কোরবানির কয়েক সপ্তাহ আগে। কোরবানির পশুর হাটগুলোতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় থাকছে বিশেষ টিম, আর আর্থিক লেনদেন ও ক্রেতা নিরাপত্তায় রয়েছে পুলিশের টহল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও। ফলে অতিরিক্ত চাপ আর শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় যোগ হবে ভোগান্তি আর দুর্ভোগ। চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 যাত্রী ঢাকায় আসা যাওয়া করে। এ যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সংখ্যা মাত্র 10টি। ঈদকে ঘিরে যাত্রীর চাপ বহুগুণে বেড়ে গেলেও এবারও বাড়েনি ট্রেনের সংখ্যা, এতে বাড়বে ভোগান্তি। ঈদের সময়ে এই সময়ে একটা বিশেষ খুবই প্রয়োজন, আমরা এতে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার। আমাদের অন্তত 2টা ট্রেনের ব্যবস্থা করে দিলে সকাল আর রাত করলে আসলে আমাদের এই ভোগান্তিটা আর হইতো না। রেল কর্তৃপক্ষ বলছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আছে রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। ঈদে মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। তবে দুর্ভোগ আগের তুলনায় কম হবে এমন দাবি এই কর্মকর্তার। টিকিট, পর্যাপ্ত টিকিট অনলাইনে আছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না।
বিশেষ ট্রেন বরাদ্দ আপাতত নাই, রংপুর স্টেশন এখনো বরাদ্দ দেয়নি, যদি যায় তাহলে পরবর্তীতে জানানো হবে। এদিকে চাহিদা থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা না বাড়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতারা। বিশেষ ট্রেন যেন রংপুরে ঈদের আগে থেকে দেওয়া হয়, যাতায়াতের জন্য আমরা এই ট্রেন পেলে রংপুরবাসী উপকৃত হবে তথা আমাদের রংপুরের সকল ব্যবসায়ীরা উপকৃত হবে। রংপুর বিভাগের অধিকাংশ কর্মজীবী মানুষ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে অবস্থান করে। ঈদ আসলে তারা বাস ও ট্রেনের ছাদে এবং ট্রাকে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এতে অনেক সময় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তবে চাহিদা অনুযায়ী ট্রেন সার্ভিস থাকলে এই যাত্রা অনেক নিরাপদ হতো বলে মনে করেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিবারের মতো ঈদের 10 দিন আগে ঢাকা বরিশাল রুটে ঈদ শিডিউলের তারিখ ঘোষণা হলেও লঞ্চের সংখ্যা জানানো হয়নি। ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা জানান, আগামী 3 থেকে 14 জুন পর্যন্ত বরিশাল ঢাকা রুটে ঈদ স্পেশাল সার্ভিস লঞ্চ চলাচল করবে। তবে আবহাওয়া ও যাত্রী চাপের উপর নির্ভর করে লঞ্চের সংখ্যা নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তে হতাশ লঞ্চ মালিকরা বলছেন, নির্দিষ্ট সংখ্যা না জানানোয় যে যার ইচ্ছে মতো লঞ্চ চালাবে। তবে চাহিদা মতো সহজেই টিকিট পেয়ে খুশি যাত্রীরা। বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটে সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদানা লিচু পেয়েছে ভৌগোলিক নিদর্শক জিআই পণ্যের স্বীকৃতি। এবারও এই লিচু চীন, মধ্যপ্রাচ্য সহ ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। স্বাদ, গন্ধ ও মিষ্টতার কারণে পরিচিত বেদানা লিচু। 2023 সালে ফ্রান্সের রপ্তানির মাধ্যমে দিনাজপুরে লিচু রপ্তানি শুরু হয়। পরের বছর রপ্তানি হয় ইংল্যান্ডে। এবার ফ্রান্স, ইংল্যান্ডের পাশাপাশি চীন, নেদারল্যান্ড ও মধ্যপ্রাচ্যে যাবে বেদানা লিচু। সে লক্ষ্যে কৃষি বিভাগ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। রপ্তানি বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরে কার্গো সার্ভিসের পাশাপাশি ট্রেনে আলাদা হিমাগার বগি সংযোগের দাবি কৃষি বিভাগের। বাইরে দেশে রপ্তানি করার জন্য লিচু কথাবার্তা চলতেছে। এই বছরও আমি রপ্তানি করব। লিচু পোকামাকার জন্য না ধরে মানে এই ব্যবস্থা আমরা করছি, জাল দিছি, নেট দিছি। এবছর আমরা আশা করছি যে আমরা বাইরে রপ্তানি করতে পারবো। তো রপ্তানির ক্ষেত্রে এবং কৃষকের সহায়তার জন্য এখানে যে কারিগরি, বিশেষ করে হলো এটার পরিবহন এবং উন্নত প্রযুক্তি, যে সমস্ত বিষয় দরকার এবং সেটির জন্য আমরা এখানে মাননীয় যে কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এসেছিলেন তাকে আমরা জানিয়েছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে পথসভায় তিনি আরও বলেন, ভারত পুশিনের মাধ্যমে এজেন্ট পাঠিয়ে চক্রান্ত করছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সার্জিস বলেন, গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন হাসিনা ভারতে থাকবে ততদিন সে দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশের উন্নয়নে টাকার বিনিময়ে ভোট বিক্রি বন্ধ এবং যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান সার্জিস আলম। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। যে কোনো ধরনের পুশিন, এজেন্ট পাঠানো, এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। 1 জুন বাজারে আসছে 20, 50 ও 1000 টাকার নতুন নকশার নোট। চাহিদা মাথায় রেখে ঈদের আগেই বাজারে আসছে এসব নতুন নোট। বৃহস্পতিবার নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকায় 8 ধরনের এবং 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। 20 টাকার নোটের একপাশে কান্তজি মন্দির, অন্য পাশে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে। 50 টাকার নোটে আহসান মঞ্জিল এবং অপর পাশে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রামের ছবি। আর 1000 টাকার নোটের একপাশে জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পাশে জাতীয় সংসদের ছবি থাকছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।